সালামু আলাইকুম। আশা করছি গৃহবন্দী থাকাতে সকলেই ভালোই আছো, ঘরেই আছো, সুস্থ আছো। দোয়া করবো যেন সুস্থই থাকো এবং খুব শীঘ্রই যেন আমরা ফিরতেও পারি ক্লাসে, খুব শীঘ্রই যেন আমরা হোস্টেলে চলে আসতেও পারি। কারণ তোমাদের ছাড়া হোস্টেলটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আর শিক্ষার এই অভাবটাকে সম্পূর্ণ করার জন্য আমাদের এই ক্লাসগুলো দেখতে থাকো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের আমি দেখি নামক একটি খুব সুন্দর একটি প্রকৃতি প্রেমের কবিতা উপস্থাপন করতে চলেছি। আমার এই কবিতার ব্যাখ্যা তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং একটু রিপ্লাইও দিবে। যদি কোথাও অসুবিধা থাকে তো রিপ্লাই দিবে, অসুবিধা থাকলেও না থাকলেও। আজ যে কবিতা আলোচনা করব সেই কবিতার নাম হচ্ছে আমি দেখি। আমি দেখি কি? কি প্রশ্ন যাচ্ছে মনে? আমি দেখি আইফেল টাওয়ার, গঙ্গা নদী, সার্কাস, নাকি? না, সেই সব কিছুই নয়। অ্যাকচুয়ালি এখানে কবি শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি বলতে প্রকৃতিকে দেখার কথা, বিশেষত গাছকে, বৃক্ষকে, সবুজ উদ্ভিদকে দেখার কথা এখানে বলেছেন। সবুজ উদ্ভিদ দেখি, আমি দেখি সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ তার যেন আত্মার আত্মীয়, স্নেহের বন্ধন, মায়ার সাগর। তার কাছে সবুজ উদ্ভিদ ছিল। যেমনটি তোমরা দেখেছিলে ক্লাস 10-এ নদীর বিদ্রোহেতে নদের চাঁদের নদীর প্রতি কতটা মায়া, মমতা, ঔৎসুক্য ছিল, ঠিক তেমনই শক্তি চট্টোপাধ্যায়ের বৃক্ষের প্রতি, গাছের প্রতি একটা রয়েছে মায়া, মমতা। সেই মায়া মমতার নিরিখেই তিনি এই কাব্যটি রচনা করেছেন। কবিতার নাম দিয়েছেন আমি দেখি। এরপর দ্বিতীয় ধাপে এসে আমি কবি পরিচিতি, অর্থাৎ যে কবি সম্পর্কে খুব সংক্ষিপ্ত করে দু একটা কথা বলবো। কবি শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর জন্মগ্রহণ করেছেন। তার পিতা বামানাথ চট্টোপাধ্যায় এবং মাতা কমলাকান্ত দেব। বলবো এগুলি। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো হে প্রেম, হে নৈশব্দ, সোনার মাছি খুন করেছি, ধর্মে আছি, জিরাফেও আছি। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো হে প্রেম, হে নৈশব্দ, ধর্মে আছো, জিরাফেও আছো, সোনার মাছি খুন করেছি, অরণ্য তোর হিরণ্য জঙ্গল, যেতে পারি কেন যাব। এগুলি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম। 1983 খ্রিস্টাব্দে যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের জন্য তিনি আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার তিনি পেয়েছিলেন। এই বিখ্যাত কবি, আমাদের এই বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে, অর্থাৎ ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন 1995 খ্রিস্টাব্দে। তিনি আমাদের ছেড়ে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন। এখানে আমি কবির সংক্ষিপ্ত জীবনী শেষ করছি, কারণ এখানে জীবনী বিষয়টা আমাদের আলোচনা মুখ্য নয়। আমাদের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে কবিতার আমাদের পর্যালোচনা। আমি চলে আসি যে এই কবিতাটি কবির কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে আমি লিখে রেখেছি, সেই কাব্যগ্রন্থটি হচ্ছে অঙ্গুরিতর হিরণ্য জঙ্গল। এছাড়াও পরবর্তীকালে কবি আমি দেখি এই কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের মধ্যেও অন্তর্ভুক্ত হয়েছে। এবার আমি এই কবিতার প্রেক্ষাপট বিষয়ে কিছু বলি, যে কবি কিসের উপর ভিত্তি করে বা কোন নিরিখে এই কবিতাটি রচনা করলেন। আমি আগে বলেছি এই কবি খুবই প্রকৃতি প্রেমিক ছিলেন। বৃক্ষের প্রতি, সবুজ উদ্ভিদের প্রতি একটা তার অমোঘ আকর্ষণ ছিল। এই অমোঘ আকর্ষণের নিরিখেই, এই অমোঘ আকর্ষণের কারণেই, গাছের প্রতি ঐকান্তিক ভালোবাসার কারণেই তিনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ঘর ছাড়া হয়েছেন, অর্থাৎ স্বেচ্ছায় ঘর ছাড়া হয়েছেন। বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছেন। কিসের টানে? প্রকৃতির টানে, জঙ্গলের টানে, গাছের টানে। এই গাছের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা, আমি আমার বক্তব্যের মাঝে বারবার এই কথাটা বলছি যে গাছের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, এর মাধ্যমে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো যে কবিতাটা কোন দিকে যাচ্ছে, কবিতাটার মূল স্রোত কোন দিকে যাচ্ছে। গাছের প্রতি ভালোবাসা থেকে এই কবিতাটির সৃষ্টি হয়েছে। তো
তো কবি যখন বিভিন্ন সময় ঘর ছাড়া হতেন, তিনি প্রকৃতির টানে ঘর ছাড়া হতেন, তার যে পরবর্তীতে বা এই কবিতা লেখার পূর্বে তিনি প্রকৃতি সম্পর্কে, গাছ সম্পর্কে, সবুজ উদ্ভিদ সম্পর্কে অনেক কবিতা লিখেছেন। তিনি গাছের মধ্যে নিজেকে বিলীন করে দিতে চেয়েছেন, গাছের মধ্যে তিনি হারিয়ে যেতে চেয়েছেন। এছাড়াও কিছু রাজনৈতিক কারণে, কিছু রাজনৈতিক বিষয় কবির অন্তরকে আন্দোলিত করেছিল। তিনি ছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়, ছিলেন বাম দর্শনের কবি। এ সময় নকশালপন্থীদের ওপর অনেক হামলা হয়েছিল। অনেক নকশালপন্থী যুবকের মৃতদেহকে কেন্দ্র করে, মৃতদেহকে লক্ষ্য করে তিনি কিছু কবিতাও লিখেছিলেন। সেই হৃদয় কাঁপানো, হৃদয়ের হাহাকার মিশ্রিত সেই কবিতাগুলো পড়লে চোখের জল আপনা আপনি বেরিয়ে যায়। কত দুঃখের কবিতা তিনি লিখেছেন। এবং তারও মাঝে তিনি লিখেছেন যে, আমি যে পূর্বে বললাম যে গাছের মধ্যে তিনি হারিয়ে যেতে চাইছেন। সেই বাম দর্শনের কবিতা লেখার পর সেই নকশালপন্থী যুবকদের মৃত্যুকে কেন্দ্র করে তার কবিতা লেখার পর তিনি লক্ষ্য করেছেন যে শহরগুলো আরো ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবার শহর বা নগরায়ন যেটাকে আমরা বলি, নগরের বৃদ্ধি, নগরের যদি বৃদ্ধি ঘটে তো জনসংখ্যা সেখানে বৃদ্ধি ঘটার ফলে কি হচ্ছে, শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে। শিল্প কলকারখানা বৃদ্ধি পাওয়ার ফলে আরো প্রচুর পরিমাণে সেখানে শ্রমিকদের যোগানের জন্য আরো বেশি করে বস্তির প্রয়োজন পড়ছে। এর ফলে কি হচ্ছে, ছাঁটাই হচ্ছে বৃক্ষ, আর নিচু জলাভূমিগুলো সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে। এর ফলে যথেষ্ট পরিমাণে প্রকৃতি দূষণ হচ্ছে। আর দিন দিন নগরের বৃদ্ধি হতেই চলেছে। আর যত নগরের বৃদ্ধি হতে চলেছে, কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, কয়লার গুঁড়ো বিভিন্ন সেই শহরের আকাশে বাতাসে মিশছে এবং শহরের জনজীবনকে করে তুলছে বিষাক্ত। যথেষ্ট পরিমাণে শহর থেকে কমে যাচ্ছে গাছের সংখ্যা। আর এই গাছের সংখ্যা কমে যাওয়াতে কবির হৃদয়ে, কবির আত্মায় আঘাত লেগেছে যে আমার গাছ, আমার বৃক্ষ, গাছ এগুলো শহর থেকে হারিয়ে যাচ্ছে। আর এই গভীর আঘাতের পরিপ্রেক্ষিতেই তার এই কবিতাটি, এই আমি দেখি কবিতাটি তার কলম দ্বারা নিঃসৃত হয়েছে, তার লেখনীর দ্বারা সৃষ্টি হয়েছে। এবং সেই কবিতা আজ আমাদের সামনে এক নতুন অর্থ বহন করছে। কবি, আমি বললাম প্রথমেই যে কবি একসময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, কিন্তু শেষ জীবনে এসে যখন তিনি আর ইচ্ছা সত্ত্বেও যেতে পারছেন না, তখন তার কি আবেদন যে এই শহরে গাছ লাগা, গাছ নিয়ে আসো, আমি গাছ দেখব, গাছ দেখে আমি নয়ন জোড়াবো, স্পর্শ করে আমার অঙ্গ জুড়াবো, দেখে আমি আমার অন্তরকে জুড়াবো। এই নিরিখেই কবির এই আমি দেখি নামক কবিতার কলমের দ্বারা লিপিবদ্ধ করেছেন। এবার আমি সরাসরি, আমার প্রেক্ষাপট বলা শেষ হয়ে গেছে, এবার আমি সরাসরি কবিতা পাঠ করব এবং কবিতা বিশ্লেষণ করব। আশা করি তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে আমার বিশ্লেষণ শোনার চেষ্টা করবে। এবার তোমরা বইটা খুলে রাখো, কবিতাটা বের করো। কবিতাটা বের করে আমার সাথে সাথে কবিতাটাকে তোমরা লক্ষ্য করো, কবিতার লাইনগুলো লক্ষ্য করো, ব্যাখ্যা বিশ্লেষণগুলো শোনো এবং শুনে কল্পনা করার চেষ্টা করো। কারণ এটা সাহিত্য, সবকিছু এখানে পড়লেই যে হবে তা না, পড়ে অনুভব করতে হবে। আমাদের কল্পনার ডানাগুলোকে আমাদের ছড়িয়ে দিতে হবে, কল্পনার আকাশে ভাসতে হবে কবির সাথে সাথে। আমার ব্যাখ্যার সুরে, কবির কবিতার সুরে আমাদের কল্পনার জগতে ভাসতে হবে। আর এটা পুরোপুরি বাস্তবধর্মী কবিতা। কল্পনা কেন, আমরা চোখে এগুলো দেখতে পাই। তো যাই হোক, আমি কবিতা শুরু করছি। কবিতার নাম আমি দেখি। কবি শক্তি চট্টোপাধ্যায়। তিনি বোহেমিয়ান কবি, তিনি মানবদরদী কবি, তিনি জনসচেতনমূলক কবি, তিনি সমাজ সংস্কারমূলক কবি, তিনি সর্বোপরি প্রকৃতি প্রেমের কবি। আমাদের প্রাণের কবি শক্তি চট্টোপাধ্যায়, তার লেখা আমি দেখি। শুরু করছি। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। কবি খুব সরলভাবে, কোনো রাগ ঢাক না করেই সরাসরি বলেছেন কি, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও।
কবি বলছেন যেখান থেকেই পারো গাছ তুলে এনে এই বাগানে বসাও। গাছের প্রতি তার ভালোবাসা আছে বলেই তো এই কথা তিনি বলেছেন। তার পরের লাইনে দেখো যে আমার দরকার শুধু গাছ দেখা, আমার দরকার শুধু গাছ দেখা। এই আকুতি যেন শুধু কবির একার নয়, কবি চাইছেন যে তার সাথে সাথে যেন সমস্ত মানুষের এই সুর হয়, যে সবাই যেন গাছকে ভালোবাসে, গাছের প্রতি তাদের মায়া মমতাকে যেন বাড়িয়ে তোলে। কারণ গাছ বাঁচলে আমরা বাঁচবো, মোদ্দা কথা এটা। গাছ বাঁচলে আমরা বাঁচবো, মানুষ বাঁচবে, প্রাণী বাঁচবে, সর্বোপরি পৃথিবী বাঁচবে, পৃথিবী টিকে থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে সমৃদ্ধে বিনা দূষণে এই পৃথিবীতে থাকতে পারবে, টিকতে পারবে। তাই কবি সবার হয়ে তিনি বলেছেন কি, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা। কি দরকার আমার? শুধু গাছ দেখা। গাছ দেখেই তিনি আত্মার হৃদয়ে সবকিছু তার যে কামনা বাসনা সেগুলো চরিতার্থ করবেন, পরিতৃপ্ত করবেন। এরপর লাইনে দেখো, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার। যে দ্বিতীয় লাইনের সাথে আমি একটু সুর মিলিয়ে বলি যে আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, এটাই আমার দরকার। শুধু আমি গাছ দেখব, আমি কলকারখানার দূষণ নয়, গাড়ির ধোঁয়া নয়, উঁচু উঁচু কংক্রিটের বিল্ডিং নয়, আমি শুধু গাছ দেখব। গাছের সবুজটুকু শরীরে দরকার। আচ্ছা, গাছের সবুজটুকু কিসে দরকার? শরীরে দরকার। আমরা কে না জানি সবুজ উদ্ভিদ আমাদের সব কিছু দিয়ে থাকে। আমাদের বিভিন্ন ধরনের রোগের ঔষধ আমরা সবুজ উদ্ভিদ থেকেই পাই। যত রকম ওষুধ অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি যাই হোক না কেন, সেগুলো কেমিক্যাল মিশ্রিত বটে, কিন্তু সেগুলো গাছ থেকেও আসে, তার উপাদান গাছও। বিভিন্ন ধরনের ওষুধের যে ট্যাবলেট হোক আর সিরাপ হোক, দেখবে প্যাকেটে কি কি লেখা থাকে, উপাদানগুলো কি কি, বুঝে যাবে গাছের কদর কতটা, গাছের মূল্য কতটা। গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য, ওই সবুজের ভীষণ দরকার আরোগ্যের জন্য, রোগ ব্যাধি নিরাময়ের জন্য গাছের ওই সবুজটুকুর ভীষণ দরকার। তাই গাছ আনো, গাছ বসাও, আমার দরকার শুধু গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার আরোগ্যের জন্য, ওই সবুজের ভীষণ দরকার, সেই সবুজের। তারপরে স্তবকে দেখো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন। কবি বলছেন আমার অনেক দিন জঙ্গলে দিন কাটেনি। তিনি অনেক দিন জঙ্গলে যাননি, তিনি আক্ষেপ করে বলছেন বহুদিন জঙ্গলে যায়নি, অনেকদিন আমি জঙ্গলে যাইনি। তার মানে জঙ্গলের প্রতি তার মায়াটা নিশ্চয়ই বুঝতে পারছো। কারো প্রতি আমরা মায়া প্রদর্শন করতে গিয়ে আমরা এই ধরনের কথাটা বলে থাকি যে কতদিন হলো আমার সেই প্রিয় স্থানটাতে যায়নি। তো কবি তেমনই বলেছেন, কতদিন হলো, বহুদিন হলো জঙ্গলে যায়নি, বহুদিন হলো জঙ্গলে কাটেনি দিন। বহুদিন শহরেই আছি। কোথায় আছি বহুদিন? অনেক দিন হলো শহরের এই কংক্রিটের উঁচু উঁচু ইমারতের মধ্যেই আমি ঢুকে আছি। বহুদিন ধরে আমি শহরের এই আবদ্ধ ঘিঞ্জি জীবনেই আছি, এখানেই বসবাস করছি। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, মানে শহরের অসুখ কোনগুলো? কলকারখানার ধোঁয়া, আরো উঁচু বিল্ডিং, ইমারত, রাস্তা, কত দোকান, কত কিছু, এগুলোকে শহরের অসুখ। এরা কি সবুজ খায়? কারণ এই বিল্ডিং, এই কলকারখানা, এই ইমারত, এই রাস্তাগুলো নির্মাণ করার জন্য কাঠ ছাঁটাই করতে হয়েছে, গাছ কাটতে হয়েছে। আর এটাকে, গাছ কাটাকে বলছে কি, শহরের অসুখগুলো সবুজ খাচ্ছে, বৃক্ষদের খেয়ে ফেলছে, গাছদের খেয়ে ফেলছে। সেটা শহরের তো ওরা তো অসুখ, তার সাথে সাথে মানব শরীরে, প্রাণী শরীরেও সেই দূষণের ফলে, সেই কলকারখানা এবং বিভিন্ন যে দূষণ ঘটে
সেই দূষণের ফলে মানব শরীরেও তৈরি হচ্ছে বিভিন্ন রকমের অসুখ। শহরের যে অসুখগুলো, তারা তো গাছকে খাচ্ছে, সবুজকে খাচ্ছে, সবুজকে খাওয়ার ফল, সবুজকে খাওয়ার পরিণতিতে মানব শরীরে বিভিন্ন রকমের রোগ ব্যাধি হচ্ছে। তোমরা পড়েছ, তোমরা জানো যে প্রকৃতি ধ্বংসের ফলে কত রকমের অসুখ হতে পারে মানুষের। তার পরের লাইন কি বলেছে, আমি ওই আগের লাইনটার সঙ্গে মিল করে বলছি, যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। অত কংক্রিটের ইমারত, কলকারখানা, আরো যাবতীয় শহরের মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই মডার্ন এজে, এই আধুনিক যুগে আমাদের মানে সেই স্বপ্নীল শহরে, আমাদের ড্রিমল্যান্ডে, আমাদের স্বপ্নের শহরে বসবাসের জন্য কত না সবুজের নিধন করতে হচ্ছে, কত না সবুজ বৃক্ষকে কাটতে হচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে কি, সবুজের অনটন, কমতি। শহর আর জঙ্গলের মধ্যে কতগুলো গাছ থাকে, পার্থক্য বুঝে জানো তো, নিশ্চয়ই বুঝতে পারছো শহরে কটা গাছ থেকে জঙ্গলের তুলনায়। এবার শেষের স্তবকে আমি চলে এসেছি। এবারে শেষ স্তবক সম্পর্কে আলোচনা। তাই বলি গাছ তুলে আনো। আচ্ছা, তাই বলি গাছ তুলে আনো, এটার সঙ্গে আমার একটা লাইন যোগ করতে ইচ্ছে করছে। দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। মনে আছে? দাও ফিরে সে অরণ্য, জঙ্গলকে ফিরিয়ে দাও, এ নগরকে নিয়ে নাও। কথিত আছে যে ভগবান গ্রাম তৈরি করে আর মানুষ শহর তৈরি করে। তো রবীন্দ্রনাথের সুরে, রবীন্দ্রনাথের তালে আমি আবার বলি সেই কথাটা, যে দাও ফিরে সে অরণ্য, লহ এ নগর। এখানে কবি শক্তি চট্টোপাধ্যায় জন্য তাই বলতে চেয়েছেন, তাই বলি গাছ তুলে আনো, মানে গাছ আনলেই তো নগরকে জঙ্গলে করা যাবে, পরিণত করা যাবে। তাই বলছেন কি, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। কবি কংক্রিটের জঙ্গল দেখতে চান না, কবি উঁচু বিল্ডিং ইমারত দেখতে চান না, কবি উঁচু উঁচু শিল্প কলকারখানা, উঁচু উঁচু অন্যান্য কর্মের বিল্ডিং দেখতে চান না। সর্বোপরি তিনি সেই ঘিঞ্জি পরিবেশে তার অসহ্য। তিনি চাইছেন তার যে বাগান, সেই বাগানে গাছ বসাও, বৃক্ষরোপণ করো, নতুন নতুন গাছ লাগাও। চোখ তো সবুজ চায়, চোখ কি চায়? চোখ সবুজ চায়। আর এটা প্রমাণিত, এই গাছের সবুজ যে রং, সেই সবুজ আমাদের দৃষ্টিশক্তিকে আরো তীক্ষ্ণ করে, প্রখর করে। কবি বলছেন তাই চোখ তো সবুজ চায়, আর এই সবুজ শ্যামলিমা দেখে আমাদের মন প্রাণও জুড়িয়ে যায়। দেহ চায় সবুজ বাগান, আর এই দেহ কি চায়? সবুজ বাগান। কারণ এই দেহের জন্য, এই দেহের পরিপুষ্টির জন্য চাই সবুজ বাগান। সবুজ বাগান দেয় সুস্বাস্থ্যকর পরিবেশ। তাই শহরের তুলনায় কবি অধিক পরিমাণে পছন্দ করেন হচ্ছে নগরকেই। শহরের তুলনায় কবি অধিক পরিমাণে কাকে পছন্দ করেন? নগরকে বলছি, জঙ্গলকে, অরণ্যকে। নগরকে হয়তো বললাম এর আগে, কিন্তু নগর না, কবি জঙ্গলকে, কবি অরণ্যকেই বেশি পছন্দ করেন শহরের তুলনায়। কারণ জঙ্গল বা অরণ্যই মানুষকে ধীর স্থির হতে শেখায়, মানুষকে বুঝতে শেখায়, ভাবতে শেখায় জঙ্গলই। তাই কবির বক্তব্য, চোখ সবুজ চায় এবং দেহটাও সবুজ চায়, সবুজের স্পর্শ চায়, সবুজের ছোঁয়া চায়। শেষ দুই লাইন, গাছ আনো, গাছ বাগানে বসাও আমি দেখি। তাই কবির শেষ এই আরতি এই দুই লাইনের মধ্যে ব্যক্ত করেছেন যে তাই তোমরা গাছ নিয়ে আসো, আমার এই বাগানকে পরিপূর্ণ করে দাও, গাছে বৃক্ষ রোপণ করে পরিপূর্ণ করে দাও। আমি এই গাছদের সৌন্দর্য, এই বাগানের সৌন্দর্য, এই অরণ্যের সৌন্দর্য আমি এটাই দেখতে চাই, মন প্রাণ দিয়ে অনুভব করতে চাই, দেহ দিয়ে, অঙ্গ দিয়ে স্পর্শ করতে চাই। তবেই আমার আত্মার শান্তি, তবেই আমার অন্তরটা শান্তি পাবে। আত্মার শান্তি বলতে হৃদয়ের শান্তি হবে, আমার অন্তর শান্তি হবে, আমার শরীরও পরিপুষ্ট হবে, আমার মনও পরিপুষ্ট হবে। তাই আমি
এই অরণ্য, এই কংক্রিটের এই নগর, এই কংক্রিটের ইমারত, এই বিল্ডিং, এই কলকারখানা, এগুলো চায় না। কবি আধুনিক সভ্যতার এই চাকচিক্যতা চান না। কবি চান জঙ্গলের সবুজ আভা, জঙ্গলের সৌন্দর্য, অরণ্যের সেই সবুজের মধ্যে যে একটা হৃদয় জাগানো, হৃদয় নিংড়ানো, হৃদয় কাড়া একটা অনুভূতি আছে, সেটি তিনি চান। তাই বারবার তিনি এই আরতি জানিয়েছেন এবং শেষের 2 লাইনেও তিনি এই কথাই ব্যক্ত করেছেন যে গাছ আনো বাগানে বসাও। তাহলে তিনি কতবার করে কবিতার ব্যাখ্যা শেষ হলো এবং তার সাথে সাথে আমি কবিতাটি আরেকবার বলে রাখতে চাই। এখানে তোমরা দেখবে যে কবি গাছ আনার কথা কতবার বলেছেন, গাছ বসানোর কথা, এবং গাছ আমাদের শরীরে ভীষণ প্রয়োজন। কেন আমাদের কাছে গাছের কেন দরকার, এই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু ছিল। এরপর তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকের কবিতার ব্যাখ্যা এখানেই শেষ হলো। আর এই কবিতার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি আজকালের মধ্যেই তোমাদের সেই গ্রুপে দিয়ে দেব, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিবে। আর বিষয়বস্তু, নামকরণ, উৎসগুলো তোমরা আরেকবার দেখে নিও বই থেকে। প্রত্যেকটা এসএকিউ প্রশ্নগুলো এছাড়া বড় প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলোই মনোযোগ সহকারে পড়বে। প্রথমে বোঝার চেষ্টা করবে, তারপরে অন্য কিছু। আর এর মধ্যে আমি 5-এর যে বড় প্রশ্ন, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেগুলো আমি গ্রুপে দিয়ে দেব। আর তোমরা একটু কন্টাক্টে থাকবে। আশা করি তাতে তোমাদেরও মঙ্গল হবে এবং আমাদেরও বলতে বা বোঝাতে সুবিধা হবে আমার মতে। তো যাই হোক, আজকে আমি আমার এই বাংলা ক্লাসের আমি দেখি কবিতার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।